হাসিনা ফিরবেন কি ফিরবেন না সেটা সময় বলবে। আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ হারিয়ে গেছে কথাটি বললে কারো কারো হয়তো ভাল লাগবে, কেউ কেউ হয়তো এক ধরনের আত্মতৃপ্তিও পেতে পারেন, কিন্তু বাস্তবতা হলো আওয়ামী লীগ ছিল এবং আওয়ামী লীগ আছে। আমাদের যেই জায়গাটায় প্রশ্ন যে তাহলে ফিরে আসার কথা কেন বলা হচ্ছে, বা আসিফ নজরুল যেটা বললেন ফিরেছে তাদের দম্ভ, আপনি বললেন ঔদ্ধত্য, ধৃষ্টতা ইত্যাদি ইত্যাদি। আমি যদি পাল্টা প্রশ্ন করি, যখন গত 17 মাস অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে 3 মাস এই নির্বাচিত বিএনপি সরকার, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 1.5 বছর 2 বছরের কাছাকাছি সময়টিতে আপনি ন্যূনতম সুশাসন নিশ্চিত করতে পারেন নাই, যখন আপনি একটার পর একটা মব দেখে চোখ বন্ধ করে থেকেছেন, যখন মেয়েদেরকে লাঞ্ছিত হতে দেখেছি এবং আমরা দেখেছি যারা লাঞ্ছনা করছে তাদেরকে ফুলের মালা দিয়ে থানা থেকে বরণ করে নিয়ে আসা হচ্ছে, যখন আমরা দেখেছি ভয়াবহ রকম দক্ষিণ পন্থার উত্থান ঘটেছে গত 2 বছরে, যখন আমরা দেখেছি উগ্রবাদ মৌলবাদ একটা ভয়াবহ রূপ নিয়েছে, যখন আমরা দেখেছি গত কয়েক মাসে 100-এর উপরে শিশু ধর্ষণের শিকার হয়েছে, যখন আমরা দেখেছি ব্যাংকগুলোতে গ্রাহকরা যাচ্ছে ফিরে আসছে খালি হাতে, চিৎকার করছে ব্যাংকের বাইরে দাঁড়িয়ে যে কেন তারা তাদের সামান্য কিছু সঞ্চয় ব্যাংক থেকে তুলতে পারছে না, তখনই তো আওয়ামী লীগ ফিরে এসছে। দেখুন, একটা সরকার যখন বিদায় হয় এবং আরেকটা নতুন সরকার আসে, মানুষ কিন্তু অবচেতনেই দুটো সরকারের তুলনা প্রতি মুহূর্তে করতে থাকে, যে ওই সরকারটির সময় আমি কি কি সুবিধা পেয়েছি বা কি কি অসুবিধা হয়েছে, এই নতুন সরকারের সময় আমি কেমন অবস্থা ফেস করছি। এই যে যখন মানুষ এই কম্প্যারিজনের মধ্যে যায়, তখন কিন্তু মানুষ অটোমেটিক্যালি তার ভেতরকার যে জাজমেন্ট সেটা দিতে শুরু করে। সো এই জাজমেন্টে যদি মানুষ মনে করে মেজরিটি, যারা কোনো দল করে না, যারা কোনো বিশেষ মতের সমর্থক নয়, তারা কোনো দলের পদে নাই, যারা মন্ত্রী এমপি হবে না, সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ, তারা যখন এই কম্পেয়ার করে দেখে যে না হয়তো আগের সময় তারা বেটার নিরাপদ বোধ করেছে। আওয়ামী লীগের সময় কিন্তু ভয়াবহ দুর্নীতি হয়েছে হারুন ভাই, কিন্তু সেই দুর্নীতিটা হয়েছে অনেক উপরের পর্যায়ে, মানে মেগা প্রকল্প, মেগা দুর্নীতি। এই দুর্নীতি কিন্তু ওই যেই লোকটা রাস্তায় ফল বিক্রি করে তার ঘাড়ে এসে পড়ে নাই, বা যেই মধ্যবিত্ত দম্পতি বিকালবেলা হয়তো ফুচকা খেতে বের হয়, এটাই তাদের আনন্দ, এইটুকুই তাদের এখন কি মাইক্রো লেভেলে গেছে। সেটাই আমি বলছি যে এখন যেটা হয়েছে, যে দম্পতি হয়তো 50,000 টাকা ইনকাম করে, একটা বাচ্চা, বিকালবেলা সে যাচ্ছে নাটক দেখতে, মোহাম্মদপুরে বাসা, সে যখন ফেরার সময় ছিনতাইকারীর কবলে পড়ে, এবং যেটা এত রিপিটেডলি হতে থাকে যে ওই এলাকাটাই একটা ভয়ের জোন হয়ে যায়, তখন কিন্তু সে মনে করে আরে আমি তো আগে ভালো ছিলাম, কারণ তার পরিবারে কেউ তো গুম হয় নাই, তার পরিবারে কেউ তো এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয় না, সে তো রাজনীতি করে না সরাসরি, সে কম্পেয়ার করবে আগের সময় তো আমাকে এভাবে ছিনতাইকারী ধরতো না। কিংবা ধরুন যেই ব্যবসায়ীটা ফুটপাতে ফল বিক্রি করে, আমার বাসায় যে সাহায্য কর্মী থাকে তার 2 ছেলে রাস্তায় ফল বিক্রি করে, তাদেরকে এখন রাস্তায় ফল বিক্রি করতে দেয় না। আগে তারা বলতো যে প্রতিদিন 70 টাকা বা 100 টাকা করে চাঁদা দিয়ে তারা ওই জায়গাটাতে ফল বিক্রি করতে পারতো, কিন্তু এখন চাঁদাও নিচ্ছে না, কেউ বসতেও দিচ্ছে না, বলে এখন তো তাহলে আমরা চলতেই পারবো না। কিন্তু প্রধানমন্ত্রী তো খুব সিরিয়াস, উনি তো রামিসার বাসায় ছুটে গেলেন, ধর্ষণের শিকার এই শিশু, উনি তো এক মাসের মধ্যে বিচারের প্রতিশ্রুতি দিলেন, আবার ওখানে তাদের মন্ত্রীদের কি অবস্থা হলো যদি বলতেন একটু, এখানে কি আমরা রিঅ্যাকশন পাই? দেখুন, আমি আজকে একটা পরিসংখ্যান দেখছিলাম, গত 1 মাসে মাদ্রাসায় বলাৎকারের শিকার হয়েছে 100 শিশু। এরপরে যদি আপনি ধর্ষণের পরিসংখ্যানে আসেন, 118 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে, 47 জন মৃত্যুবরণ করেছে। এর মধ্যে প্রধানমন্ত্রী শুধু রামিসার বাসায় গেছেন, আমরা এটাকে সাধুবাদ জানাই, এবং উনি সেই সঙ্গে এটাও বলছেন 1 মাসের মধ্যে বিচার কার্য সম্পন্ন হবে। উনি কি বিচারক? উনি কি বিচার বিভাগ? এমনকি বিচার বিভাগও কি বলতে পারে কতদিনে ট্রায়াল কমপ্লিট হবে? আমি আপনি বলতে পারি আমরা 1 মাসের মধ্যে বিচার চাই, আমরা কালকের মধ্যে বিচার চাই, আমরা আম জনতা আমরা বলতে পারি, কিন্তু দায়িত্বশীল পদে থেকে কেউ কি বলতে পারে 1 মাসের মধ্যে বিচার হবে? 1 2 হলো, দেখুন এই যে রামিসার বাসায় যাওয়া, এটা ভালো, ভালো নিশ্চয়ই ভালো, কিন্তু তাহলে সেই প্রধানমন্ত্রী
সেই স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেই আইনমন্ত্রীকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে মানুষ ধাওয়া দিল কেন? রীতিমতো ধাওয়া, কারণ আমি দেখেছি তাদেরকে কর্ডন করে কোনো মতে গাড়িতে ঢোকানো হয়েছে। কেন কেন মানুষের মধ্যে এই ক্ষুব্ধতাটা কেন? এই জবাব তো এই সরকারকে বের করতে হবে, কারণ এর আগের সরকার 15 বছর 6 মাস সময় পেয়েছে, এই সরকার 5 মাস সময় পাবে কিনা এটা নিয়ে তো ভয় লাগছে এখন। কারণ 3 মাস যেতে না যেতেই যেই সরকারের প্রধানকে ভুয়া ভুয়া শুনে গাড়িতে গিয়ে লুকাতে হয়, সেই সরকার আর কয় মাস চলতে পারবে এই দেশে? এটা তো একটা প্রশ্ন। মানুষ খুব স্মার্ট। আমি কিন্তু আপনার মতো এই প্রশ্ন অনেককে করেছি যে আগে তো প্রধানমন্ত্রীকে কখনো ট্রাফিকে আটকে থাকতে আমরা দেখি নাই, আগে তো প্রধানমন্ত্রীকে কখনো ভিকটিমের বাসায় একেবারে প্রথম চোটেই দৌড়ে যেতে দেখি নাই, আগে তো প্রধানমন্ত্রীকে কখনো প্রতি শুক্রবারেই কখনো প্রতিবন্ধী শিশুর বানানো গাড়ি কিংবা কখনো কাভার্ড ভ্যান চালাতে দেখি নাই, আমরা তো কখনো আগের প্রধানমন্ত্রীকে মানে এত ক্যাজুয়াল পোশাকে দেখি নাই, স্ত্রীকে নিয়ে গাড়ি চালাতে দেখি নাই, বর্ষণ মুখর সন্ধ্যা উপভোগ করতে দেখি নাই, কিংবা স্ত্রীর হাত ধরে বৃষ্টিতে ভিজতে দেখি নাই, স্ত্রী মানে পার্টনারের হাত ধরে বৃষ্টিতে ভিজতে দেখি নাই। তাহলে এই প্রধানমন্ত্রীর উপর আপনাদের এত ক্ষুব্ধতা কেন? তাই তো আমারও সেই প্রশ্ন। মানুষ এক কথায় চট করে বলে ফেলে স্টান্টবাজি, কিন্তু আমরা ভালোই বুঝি মানে এই বিষয়গুলোকে যে মানুষ স্টান্টবাজি হিসেবে দেখছে, এটা সম্ভবত প্রধানমন্ত্রীর চারপাশে থাকা চাটুকাররা বাদে বাকি বাংলাদেশ বুঝতে পারছে। সো এগুলো তো খুব ভয়ের ব্যাপার। সে কারণেই কিন্তু রাষ্ট্রের বড় বড় পদে যারা যান, বিশেষ করে আমাদের মতন দেশ, যেই দেশে অনেক নাই, যেদিকেই দেখবেন সেদিকেই নাই, খাবার নাই, মূল্যস্ফীতি, অর্থনৈতিক মন্দা, নানান রকম নাইয়ের মধ্যে আমরা বাস করি, স্বাস্থ্য সেবা নাই, শিক্ষা ভালো পরিবেশ নাই, এই নাইয়ের মধ্যে যারা প্রধান হন তাদেরকে খুব সিলেক্টিভলি, খুব মাইনিউটলি তার চারপাশের মানুষকে সিলেক্ট করতে হয়। তারা যদি চারপাশে ভুল মানুষ নিয়ে ঘোরেন, তার পরিণতি না খুব সিরিয়াস হয়। ব্যারিস্টার রুমিন, একাদশ জাতীয় সংসদে আপনার কয়জন ছিলেন? 6 জন 7 জন? হ্যাঁ, 7 জন সেরকমই। কিন্তু এক উজ্জ্বল নক্ষত্রের মতো দেখলাম যে আপনি একাই 100। ওখানে ধরেন আওয়ামী লীগের সংসদ সদস্যের অনেক, কিন্তু তা আমাদের চোখে পড়েনি। একজন রুমিন ফারহানা বলছেন মনে হচ্ছে যেন পুরোটাই সংসদ। তো আপনি তো এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই বিএনপি আপনাকে তো নিল না, বা আপনি গেলেন না, যাই হোক সেই বিএনপিতে আপনি নাই, কিন্তু আপনি সেই সুযোগটা কি পাচ্ছেন? ওই সময় যে কথা বলার সুযোগ পেতেন, আপনাকে কথা বলতে দেয়া হচ্ছে? আমি খুব দেখতে পাচ্ছি, একটু বলেন না। আমি যদি আগের পার্লামেন্টের সাথে এই পার্লামেন্টের তুলনা করি, আমি বলবো আগের পার্লামেন্ট অনেক বেশি লিবারেল ছিল, আগের পার্লামেন্ট অনেক বেশি কথা বলার সুযোগ দিয়েছে। এই পার্লামেন্টের মধ্যে অসহিষ্ণুতা আরো অনেক বেশি। আমি একটা উদাহরণ দেই। আমি যেদিন প্রথম শেখ হাসিনার পার্লামেন্টে বললাম এই সরকার অবৈধ, এবং আপনারা যারা 300 আসনে বসেছেন আপনারা বুকে হাত দিয়ে বলেন যে আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, তখন ভীষণ চেঁচামেচি হয়েছে পার্লামেন্টে, খুব জোরে জোরে চেঁচামেচি হয়েছে, কিন্তু কোনো অশালীন অঙ্গভঙ্গি হয় নাই। এই পার্লামেন্টে তারেক সাহেব উপস্থিত থাকা অবস্থায় ওনারই এক রো পেছনে বসা, আমি নাম বলবো না, যিনি তার নানান অপকর্মের জন্য সময়ে সময়ে বিখ্যাত হয়েছেন, যার অশালীন টেলিফোন রেকর্ড হাসিনার আমলে ফাঁস হয়েছে, সেই লোক, আমি ভদ্রলোক বলবো না, এমন বিচ্ছিরি অঙ্গভঙ্গি করেছেন যে জামাতের আমিরকে দাঁড়িয়ে সেটার প্রতিবাদ করতে হয়েছে। সো আমি মনে করি যে এই পার্লামেন্টের অসহিষ্ণুতা আগের চেয়ে বেশি। এই পার্লামেন্ট খুব মজা। হাসিনা হয়েছিল 15 বছরে, আওয়ামী লীগ অ্যারোগেন্ট হয়েছিল 15 বছরে। তারপরেও আমি আওয়ামী লীগের লোকদের সঙ্গে তো টকশোতে বসতাম, মন্ত্রী এমপিদের সাথেও বসতাম। আমি এখনকার এমপিদের, দুদিন আগে আমি একটা ক্লিপ দেখছিলাম যেখানে একজন এমপি মঞ্জুরুল আলম পান্না ভাইকে খুব বাজেভাবে করে উনি উঠে গেছেন। তো আমরা তো অনেক ভয়াবহ কথা টকশোতে বলেছি। আমি তো আওয়ামী লীগের কোনো এমপিকে এত অ্যারোগেন্ট দেখি নাই, 1-2 জন ছাড়া। আওয়ামী লীগের প্রসঙ্গ আবার আমাদের চলে আসবে। আওয়ামী লীগকে কিভাবে বাইরে রাখার কি ভিতরে রাখার কোনো সুযোগ ছিল কিনা সেটাও আমি জানতে চাই। এই একদলীয় ধারাবাহিকতাটা যদি আমরা বুঝতে চাইতাম আপনার কাছে। আপনি যদি 14, 18, 24-এর 3টা নির্বাচন দেখেন, একটা একদলীয় নির্বাচন,
একটা মধ্যরাতের নির্বাচন, একটা ডামি নির্বাচন। এর মধ্যে বিএনপি যেটাতে অংশ নিয়েছিল সেটাতেও বিএনপি মাত্র 6টি আসন পেয়েছে। সো এই নির্বাচনটি যে কোনো নির্বাচনই হয় নাই, এটা আওয়ামী লীগও জানে, আমরা সবাই কম বেশি জানি। সো ওই সংসদে যখন আমি গেলাম 18 সালে, আমার কাছে মনে হলো যে এটা তো আওয়ামী লীগ +1, মানে আওয়ামী লীগ আর জাতীয় পার্টিকে আমার আলাদা দল মনে হয় নাই, মানে আওয়ামী লীগ +1 একটা, আওয়ামী লীগ +1, এটা জাতীয় পার্টি যে একটা আলাদা দল, আলাদা সবাই entity। জানে। আমি পরবর্তী ব্যাপারে জানতে চাচ্ছি। ওটার ধারাবাহিকতার পরে যখন আমরা 26-এর ইলেকশন হলো, জি, এখানেও আপনি লক্ষ্য করে দেখবেন বিএনপি +1, মানে আপনি ধরুন 300 জনের একটা সংসদ, ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আলোচনার জন্য আমি একজন সদস্যকে পাই না, তাহলে এই সংসদটাকে আপনি একদলীয় বলবেন না তো কি বলবেন? 1, 2 হলো বাংলাদেশে হামে 500-র উপরে শিশু মারা গেছে। বাংলাদেশে তেলের জন্য কয়েকদিন আগেও হাহাকার হয়েছে, দাম বাড়ানোর সাথে সাথে লাইন উবে গেছে, অ্যাজ ইফ তারা তো, সরকার তো বলেছে তেলের মজুদ আছে, মজুদ যদি থাকে তাহলে লাইন কেন হলো সেটার যেমন জবাব নাই, আর যদি মজুদ না থেকে থাকে তাহলে দাম বাড়ানোর সাথে সাথে লাইন কোথায় চলে গেল সেটারও তেমন জবাব নাই। এই প্রশ্নগুলো তুলবার মতন, শক্তভাবে তুলবার মতন, মিউ মিউ করে না, শক্তভাবে তুলবার মতন আমি এনসিপির 2-1 ছাড়া আর কাউকে পেলাম না। আচ্ছা, 3 হলো বিদ্যুতের দাম। সরকার ক্ষমতায় আসতে না আসতেই আবার বাড়ছে বিদ্যুতের দাম। তেলের দাম আর বিদ্যুতের দাম যখন বাড়ে তখন আপনি মনে রাখবেন করলা, বেগুন, ঝিঙ্গা, পটল সবকিছুর দাম বাড়বে, সবকিছুর দাম বাড়বে। আপনি বাজারে যান, আমরা তো কাউরান বাজারের মধ্যেই বসে আছি, গিয়ে পিছনে খবর নেন 100 টাকার নিচে আপনি কোনো সবজি পান কিনা। বহু পরিবার আছে 6 মাস এক টুকরা মুরগির মাংস খায় নাই, গরুর মাংস তো চোখেই দেখে নাই, বাদ দিলাম। তো এই রকম অবস্থায় যখন আপনি তেল আর বিদ্যুতের দাম বাড়াবেন, মধ্যবিত্তের অবস্থা কি দাঁড়ায়? হাম নিয়ে কি হয়েছিল? আপনি তো কথা বলতে চেয়েছিলেন হাম নিয়ে। হাম নিয়ে কথা যখন বললাম, আমার কাছে মন্ত্রীকে বিরক্ত মনে হয়েছে। এই মন্ত্রী মহোদয় সজ্জন ব্যক্তি, মন্ত্রী হওয়ার আগে ওনার সঙ্গে আমার হামেশাই কথাবার্তা হতো। তো মন্ত্রী হওয়ার পর হয়তো উনি আর কি সেই মানে, যাই হোক, মন্ত্রিত্বের তো একটা গরম আছেই। প্রধানমন্ত্রী বলেন না চেয়ার দিয়ে আগুন বেরোয়, তো প্রধানমন্ত্রীর চেয়ার যদি দাউ দাউ করে জ্বলে, মন্ত্রীদের চেয়ার যে একটু একটু মানে মাইক্রো ওভেনের কাজ করবে না তা তো না। তো মন্ত্রীদের চেয়ারও একটু একটু মাইক্রো ওভেনের কাজ করে, মন্ত্রীরাও একটু গরম হন। তো উনি খুব একটা কমফোর্টেবল ছিলেন না উত্তর দিতে, আমার মনে হয়েছে। মেবি আই এম রং। তো আমি ওনাকে বললাম, উনি বললেন এত ভয় দেখালে নাকি সবার হাম হবে, মানে রোগাক্রান্ত হয়ে যাবে। তাই বললাম আমরা তো সাংসদের সামনে কথা বলি, 300 হামের রুগী নিয়ে না। সো এই যে একটা জবাবদিহিতার ল্যাকিং এবং দোষ চাপানো, এবং ভেরি ইন্টারেস্টিং, দেখেন এই সরকারটি কিন্তু ইউনূস সরকারের একটা প্রলম্বিত অংশ। আমি বলি কেন,